শুভেন্দু অধিকারী যে তৃণমূলের দিকে আঙ্গুল তুলছে, সে তৃণমূলের থেকে সে বিশাল ওই তেল কোম্পানির মালিক ঠালিক হয়ে একটা বিশাল জায়গা করে নিয়েছে। উনি যদি সত্যিই উনি সৎ মানুষ হতেন, তাহলে উনি ওগুলো ছেড়ে বিজেপিতে জয়েন করতেন। শুভেন্দু অধিকারী নিজের সারা গায়ে তৃণমূলের চাদরটা জড়িয়ে রেখেছে এবং সেই রাস্তাটা খোলা রেখেছে আন্ডারস্ট্যান্ডিংয়ের। আজকে যদি আগামী দিনে শুভেন্দু অধিকারী আবার তৃণমূলে যায়, তাহলে অবাক হবার কোনো জায়গা নেই। আজকে না হয় আমার কাছে প্রচুর অর্থ থাকতে হবে, এই মমতা ব্যানার্জির পরিবারের মতো আমাকে চিটিংবাজি করতে হবে, নয় আমাকে টিএমসি দলটায় গিয়ে মমতা ব্যানার্জির এতটাই পা চাটতে হবে যে আমি তার এজেন্ট হয়ে কিছু টাকা পয়সা ইনকাম করলাম, সেটা বুঝতে হবে। যে বিধানসভায় দেখা গেল শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে গেলেন তৃণমূল বিধায়ক এবং তাদের বচসা। বঙ্গ বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল বিধায়ক নাকি শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে গেছেন। এই যে বারে বারে বিরোধীদের দিকে তৃণমূলরা এই রকমভাবে আচরণ করছে, এই নিয়ে কি বলবেন? শুভেন্দু অধিকারী তো তৃণমূলেরই প্রজেক্ট, একটা এজেন্ট এবং তাদেরই প্রোডাক্ট। আমি শুভেন্দু অধিকারীকে ডিফেন্ড করে কি বলবো? শুভেন্দু অধিকারী যে ধরনের কথাবার্তা বলে, আমি তৃণমূলকে আবার বলছি, তৃণমূল বা বিজেপি এরা আলাদা নয়, এটা আমাদের বুঝতে হবে। তারা অবশ্যই একই পরিবার, বরাবর। এখনও যদি আমাদের সেটা নিয়ে ডাউট থাকে, তাহলে আমরা বলবো যে আমাদের সত্যি বুদ্ধি লোপ পেয়েছে। শুভেন্দু অধিকারী যে তৃণমূলের দিকে আঙ্গুল তুলছে, সে তৃণমূলের থেকে সে বিশাল ওই তেল কোম্পানির মালিক ঠালিক হয়ে একটা বিশাল জায়গা করে নিয়েছে। উনি যদি সত্যিই উনি সৎ মানুষ হতেন, তাহলে উনি ওগুলো ছেড়ে বিজেপিতে জয়েন করতে পারতেন। উনি সেগুলো কিন্তু ছেড়ে বিজেপিতে জয়েন করেননি। উনি তৃণমূল থেকে আরও চেয়েছিলেন, পাননি বলে বিজেপিতে জয়েন করেছেন। আজকে যেমন এদের প্রত্যেকে টাকা নিয়েছে, তেমন শুভেন্দু অধিকারীও তো টাকা নিয়েছে। আমরা তাকে বিরোধী বলে আমরা তার কেন প্রশ্ন তুলব না? আজকে শুভেন্দু অধিকারী কেন সেটা নিয়ে প্রশ্ন তোলে না? সে যদি স্বচ্ছ হতো, তাহলে সে নিজেও সেটা নিয়ে কথা বলতো বা সেই টাকাটা ফেরত দিত। যতদিন না শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী নিজের সারা গায়ে তৃণমূলের চাদরটা জড়িয়ে রেখেছে এবং সেই রাস্তাটা খোলা রেখেছে আন্ডারস্ট্যান্ডিংয়ের। আজকে যদি আগামী দিনে শুভেন্দু অধিকারী আবার তৃণমূলে যায়, তাহলে অবাক হবার কোনো জায়গা নেই, কিন্তু এটা বুঝতে হবে। দেখা যাচ্ছে যে কুণাল ঘোষ বারে বারে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়াচ্ছেন, বলছেন সুকান্ত মজুমদারের সঙ্গে যদি শুভেন্দু অধিকারীকে তুলনা করা হয়, তাহলে শুভেন্দু অধিকারী 10-এ 9 পাবেন। কুণাল ঘোষের কথা আমি কোনো উত্তর দিতে চাই না। আমাদের চিটিংবাজ লোক, ফালতু একটা লোক, আমি কোনো উত্তর দিতে চাই না। আমি একটা সাধারণ মানুষ হিসেবে আমার একটা রুচি এবং আত্মসম্মান বোধ আছে। আমি কুণাল ঘোষের ব্যাপারে কথা বলে আমি কোনো রকম নিজেকে ছোট করতে চাই না। 2014 সালের পর যেসব নিয়োগ হয়েছিল পুরসভায়, সেগুলো হচ্ছে দুর্নীতিতে নিয়োগ হয়েছিল। সিবিআই স্ক্যানারে প্রায় 1000 কতজনের চাকরি কিন্তু যেতে চলেছে। এই যে বারে বারে বাংলায় দুর্নীতির অভিযোগ, বারে বারে চাকরি যাচ্ছে, এটাও তো আমি এরপরেও সেটাই তো বললাম, মানুষ এখনো মনে করে যে পাশের বাড়িতে আগুন লেগেছে, আমার বাড়িতে তো কিছু হয়নি। মানুষ এটা বুঝতে পারছে না যে এটা একটা সাইকেল চলছে। আজকে এই পুরোটাই তো একটা প্ল্যান যে আমি সরকারি সব ব্যবস্থাগুলোকে তুলে দেব, ডিসফাংশনাল করে দিয়ে বেসরকারি করে না। এখন আমার বাচ্চাদেরকে যদি বা কোনো স্কুলে ভর্তি করতে হয়, একটা সরকারি স্কুল দেখান আমার এই 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে, যেখানে আমি আমার বাচ্চাকে ভর্তি করতে পারি। আমাকে ফোর্সফুলি বাচ্চাকে প্রাইভেট স্কুলে ভর্তি করতে হবে, এটাই তো প্ল্যান। এই দুর্নীতিগুলো না করলে এটা তো হবে না। আর মানুষের কি না, ওখানে রাস্তায় 1000 জন দিনের পর দিন আন্দোলন করছে, আমার কি? আমি পাশ দিয়ে হেঁটে চলে যাব, কি এসে যায়? আমাদের পশ্চিমবঙ্গ এখনও, সেটাই বলছি, শ্রীলঙ্কা বাংলাদেশ দেখেও শেখেনি এবং এইটার পুরোপুরি দায়ভার এবং এই পুরো প্ল্যান করে জিনিসটাকে সুন্দরভাবে এক্সিকিউট করেছে মোদি মমতা। কারণ পশ্চিমবঙ্গের যে আন্দোলনের ইতিহাস, যে বিভিন্ন দলিত মুভমেন্টের ইতিহাস আছে, বিভিন্ন ধরনের মুভমেন্টের যে আন্দোলনের আমরা যে ইতিহাস পড়েছি, পশ্চিমবঙ্গের যে একটা বিবরণ তৈরি হয়েছে এবং পশ্চিমবঙ্গের একটা ভৌগোলিক যে বিবরণ বা ঐতিহ্য আছে, সব কিছু নষ্ট করে দিচ্ছে এরা। একটা কথা বুঝতে হবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট শুধু বললেই তো কাজটা হবে না, স্টেট গভর্নমেন্টকেও সেই কাজটা করতে হয়। কিছু কিছু বিষয় আছে যেখানে সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট দুজনকে মিলে সে কাজটা করতে হয়। যেমন আমি আবার খুব ছোট এক্সাম্পল দিচ্ছি, আমাদের যে উত্তরবঙ্গের যে পুরো কালচার, পুরো নেচারটা যে নষ্ট করছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট শুধু একটা চিঠি লিখলেই হয় না, স্টেট গভর্নমেন্টকেও সেই কাজটা করতে হয়। সেগুলো আইনত বিভিন্ন সিস্টেম আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। তো এই দুটো সরকার যদি হাতে হাত মিলিয়ে নষ্ট না করে, তাহলে সেটা নষ্ট হয় না।
আমাদের পুরো ঐতিহ্য, আমাদের এখানে এখনও চাষবাসের দাম এখন কেন বেড়ে যাচ্ছে? চাষবাসের জমিগুলো চলে যাচ্ছে আস্তে আস্তে। আজকে রচনা ব্যানার্জি ওখানে ধুয়ো দেখতে পাচ্ছে, দিনের পর দিন ফ্যাক্টরি বন্ধ। উনি কী ধুয়ো দেখতে পাচ্ছেন, আদৌ উনি বোঝেন কি ফ্যাক্টরি জিনিসটা কি আমি জানি না। দিদি এসে নাকি প্রচুর ফ্যাক্টরি বানিয়ে দিয়েছে। একটা ফ্যাক্টরি বানাতে যে কতটা সময় লাগে উনি নিজেই আবার বলছেন প্রচুর ফ্যাক্টরি খুলে গেছে, প্রচুর দিনের পর দিন মিলস বন্ধ হয়ে যাচ্ছে, উনি জানেন না। আজকে যে কজন রিপ্রেজেন্টেটিভ রয়েছে, আজকে সায়নী ঘোষ ওখানে গিয়ে ঘুমাচ্ছে বসে, আমরা তাকে জিতিয়েছি। রচনা ব্যানার্জি নাকি জিতে গেছে, মহুয়া মৈত্র নাকি জিতে গেছে। যার বেরিয়েছে সে যে স্পিচগুলো রেডি করে সে অন্য কেউ লিখে দেয়, উনি গিয়ে পড়েন। আমরাও প্রথমে হয়তো বলতাম যে বেশ সুন্দরভাবে হয়তো বলছে কথাগুলো, বিরোধী হয়েও যদি কেউ খুব ভালো বক্তব্য রাখে আমরা তাকে প্রেস করি, কিন্তু মহুয়া মৈত্রকে রেডি করে দিত নাকি স্পিচ, উনি গিয়ে বলছেন ওখানে। মহুয়া মৈত্র যেভাবে কথা বলে, আপনারা মিডিয়াদের সাথে যেভাবে ব্যবহার করে দেখেছেন তো নিশ্চয়ই আপনারা, তাহলে আপনাদের প্রশ্ন হয় না যে একটা মানুষের এত দম্ভ কোথা থেকে আসে? যাদের এত দম্ভ তারা কি করে রিপ্রেজেন্টেটিভ হয়? সেই জন্য শুধুমাত্র চাকরি দুর্নীতি নয়, আমাদের পুরো পশ্চিমবঙ্গটাকে নষ্ট করে দেবেন এই পুরো ব্যানার্জি পরিবার এবং মোদি পরিবার। আমাদের সেই পরিবারকে আটকাতে হবে। এই যে তৃণমূল সরকারের নামে এত দুর্নীতির অভিযোগ উঠছে বিরোধীদের তরফ থেকে, তারপরেও তো কার্যত বাংলার মানুষ তাদের পাশেই, ভোট বাক্সে তো সেই বাংলার মানুষ তৃণমূলকেই বারে বারে ভোট দিচ্ছে। দেখুন, এর অনেকগুলো বিষয় আছে। এক হচ্ছে যে বারবার এটাই বলছি, বিরোধীরা দাবি তুলছে বা বিরোধীরা বক্তব্য রাখছে সেটা নয়, এখানে যে দুর্নীতি হয়েছে সেটা প্রমাণিত। বিরোধীরা সেই লড়াই করে সেইটা প্রমাণ দেখিয়েছে এবং সেই লড়াই, সেই আন্দোলন এখনও চলছে। আমরা কিন্তু বাস্তব জিনিসটা জানি না যে মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। আজকে যেমন ধরুন, আজকে এই বিভিন্ন ধরুন যে স্টলগুলো আছে রাস্তায়, যে দোকানপাটগুলো আছে, তাদেরকে বলা আছে যে তোমাকে টিএমসির মিছিলে যেতেই হবে, তুমি টিএমসি করো বা না করো, তোমাকে ভোটটা দিতে হবে, নাহলে তোমার দোকান আমি ভেঙে দেবো। সেটা জীবিকা বাঁচানোর জন্য সেই ভোটটা দেবে। মানুষের ওপর সেই প্রেশার, এটাই তো না, প্রথমে আমি শিক্ষা বন্ধ করে দেব, আমি স্বাস্থ্যটা বন্ধ করে দেব, করে জিনিসের দামও আমি হু হু করে বাড়িয়ে দেবো, মানুষের জীবিকাটা আমি সীমিত করে দিচ্ছি। সে পড়াশুনো করতে পারবে না, সে এমন একটা জীবিকার উপর নির্ভরশীল। কেন বলছে মমতা ব্যানার্জি চপ ভাজো? কেন বলছে? কারণ সেই চপের দোকানের উপর কন্ট্রোলটা থাকবে মমতা ব্যানার্জি, এটা বুঝতে হবে। তো সেই জন্য যখন চপের দোকানের উপর কন্ট্রোলটা মমতা ব্যানার্জি থাকবে, আমি যদি এখানে চপের দোকানে চপ ভাজি, ঠিক আছে, তাহলে আমাকে এবার আমার এই দোকানটা বাঁচানোর জন্য মমতা ব্যানার্জিকে ভোটটা দিতে হবে। এটা কিন্তু একটা লম্বা একটা সাইকেল, আর আমরা সেই ট্র্যাপের মধ্যে পড়ে গেছি। আজকে না হয় আমার কাছে প্রচুর অর্থ থাকতে হবে, এই মমতা ব্যানার্জির পরিবারের মতো আমাকে চিটিংবাজি করতে হবে, নয় আমাকে টিএমসি দলটায় গিয়ে মমতা ব্যানার্জির এতটাই পা চাটতে হবে যে আমি তার এজেন্ট হয়ে কিছু টাকা পয়সা ইনকাম করলাম, তারপরে করে আমাকে সে তার মধ্যেই ঢুকতে হবে। এই যে শিক্ষা দুর্নীতি হয়েছে, এই শিক্ষা দুর্নীতিতে ফেসেছে কারা? ভুয়ো চাকরি হয়েছে কাদের? একদম মানে বিভিন্ন গ্রাম্য পরিবার থেকে, মানে একদম ডিস্ট্রিক্টের বিভিন্ন ইন্টিরিয়ার ফ্যামিলি থেকে বিলং করা ছেলেমেয়েদের চাকরি কিন্তু ভুয়ো চাকরি হয়েছে। কারণ আমি তাদের থেকে সব অ্যাক্সেস তাদেরকে আপনি বলুন না, আজকে আপনি কি ওরা কি স্কুল থেকে পড়াশুনো করেছে ভুয়ো চাকরি নেবে বলে? না তো, তার কাছে সেই বিভিন্ন অপশন খোলা নেই বলে তাকে সেই অপশনটা নিতে হয়েছে। এবং এজেন্ট হিসাবে কাজ করেছে কারা? ওই গ্রামেরই আরও 5টা পরিবারের লোক। তো এই সাইকেলটা তো তৈরি হয়েছে। আজকে শুধু ভোট দিয়ে তো বিচার করা যাবে না, মানুষকে যেই পরিস্থিতির মুখে ফেলেছে সেই পরিস্থিতির শিকার হয়েছে মানুষ। আমরা আমাদের রাজনৈতিক দিক থেকে বা আমরা হয়তো এখনও কিছুটা চালিয়ে যেতে পারছি বলে চালাচ্ছি, এবং আমরা আমাদের রাজনৈতিক মতবাদটা এতটাই স্ট্রং যে আমরা মনে করি যে আমরা এই রাজনৈতিক মতবাদ নিয়েই চলবো। এবার শুভেন্দু অধিকারীর মতো লোকজন সেটা মনে করে না, খুব ক্লিয়ারলি কৌস্তব বাগচির মতো লোকজনও সেটা মনে করে না। তারা মনে করে যে আমি এই দল থেকে এইটা পাচ্ছি না, আমি বিজেপি চলে গেলাম, আমি টিএমসি থেকে বিজেপি চলে গেলাম, কংগ্রেস থেকে বিজেপি চলে গেলাম। এটা কিছু কিছু মানুষের নিজস্ব সিলেকশন, কিন্তু রুটে গিয়ে এই যে সমস্যাটা, সেই সমস্যাটা নিয়ে আলোচনা করার সময় কারণ নেই। সবাই যে যার নিজের ফেস এবং নিজের ফেস ভ্যালু বাঁচানো নিয়ে ব্যস্ত, আর মানুষ এই দিকে এই ট্র্যাপে পড়ছে। সেই জন্যেই আজকে আমরা যে ওপর থেকে দেখছি না মানুষ পাশে আছে, মানুষ কিন্তু স্বেচ্ছায় পাশে নেই, মানুষকে জোর করা হয়েছে পাশে থাকার জন্য। এটাকে পাশে থাকা বলে না, বেঁধে রেখেছে মানুষকে।
এই যে বারে বারে এই রাজ্য থেকে সুড়ঙ্গ ম্যান সাদ্দাম সর্দার, কখনো জেসিবি, কখনো বুলেট, কখনো শাহজাহানের মতো লোক, আবার জঙ্গিও ধরা পড়ছে এই রাজ্য থেকে, মানে এটা কি তাহলে দুষ্কৃতীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে? বিরোধীরা এমনটাই অভিযোগ করছে। পুরো দলটাই তো দুষ্কৃতীর, পুরো দলটাই তো তাই। আপনি শুধু বাংলায় দেখছেন কেন? আপনি উত্তরপ্রদেশে দেখেছেন তো, আপনি রাজস্থানে দেখুন না, সব জায়গায় তো তাই। মানে দুষ্কৃতির থেকেও বড় কথা হচ্ছে এটা হচ্ছে মানুষকে এই একটু আগে বললাম, মানুষকে টেররাইজ করা, মানুষকে আতঙ্কগ্রস্ত করার তো এটা একটা বড় উপায়। আজকে সন্দেশখালিতে যে মহিলাদের ওপর যে অত্যাচার চালিয়েছে বা শাহজাহান যেগুলো করেছে, তার কাছে অর্থ না গেলে সেটা তো করতে পারে, আপনি করতে পারবো? প্রথমে চাইবো না করতে, এবং অর্থ না থাকলে সেটা করা যায় না। এবার এই অর্থ থাকতে হলে এই দুর্নীতি করতে হয়, এবং মানুষকে টেররাইজ করার জন্য যখন যেখানে সেই অস্ত্র শস্ত্র এবং মহিলাদের উপর শারীরিক অত্যাচার, এইভাবেই তো মানুষকে ভীত করে রাখা হয়। এই মানুষের থেকে আমি শিক্ষা ছিনিয়ে নিয়ে তাকে আতঙ্কগ্রস্ত করে রেখে তাকে আমি ট্র্যাপে ফেলবো, এটাই তো এদের রাজনীতি, এটাই তো এদের রাজনীতি। এবং এই যে লাইনে প্রত্যেকে যারা এই মমতা ব্যানার্জির পেছনে দাঁড়িয়ে আছেন, তারা প্রত্যেকেই কি বলে, এই দুষ্কৃতি বা এই টেররিজম, এই অন্যায়, এই অত্যাচারগুলোকে সাপোর্ট করে, প্রত্যেকেই তাই, সেজন্য দাঁড়িয়ে আছে।